নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং সুপ্রিয়ায় আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো একটা মাছের রেসিপি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতল মাছ আলু দিয়ে কি করে পাতলা করে রান্না করবেন সেই রেসিপিটাই। চিতল মাছের মুইঠা এটা তো খেতে ভীষণই ভালো লাগে। এছাড়া কিন্তু চিতল মাছ অন্যান্য অনেকভাবেই রান্না করা যায়। তারই মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতল মাছ আলু দিয়ে কি করে হালকা করে রান্না করবেন সেই রেসিপিটাই। তার জন্য সবার প্রথমেই এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 3 পিস চিতল মাছ। আর মাছগুলো নয় আমি নুন আর হলুদ মাখিয়ে প্রায় বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম, যাতে করে নুন আর হলুদটা বেশ সুন্দর করে কিন্তু মাছের ভিতর ঢুকে যায়। এখানে দেখুন 10 মিনিট মতন রেখে দিয়েছি। আর এইবার এই মাছগুলো নাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য সবার প্রথম কিন্তু কড়াইটাকে বেশ সুন্দর করে গরম করে কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলটার ভেতরে কিন্তু এরকম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো না এক এক করে দিয়ে দেব। আমি একসঙ্গে 2 পিস করে মাছ ভাজছি, মানে প্রথমে 2 পিস ভেজে নেব, এরপরে বাকি যে 1 পিস আছে সেটাও ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিয়েছি। এবারে এই পাশটাও বেশ সুন্দর কড়া কড়া করে একটু ভেজে নেব। আর চিতল মাছটা না আমি একটু কড়া করেই ভাজছি, কারণ মাছে কেমন একটা আঁশের গন্ধ লাগে, সেই জন্য এই মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এরপর কড়াতে যে বাকি তেলটা ছিল ওই তেলের ভেতরেই এরকম একটা আলুকে মানে টুকরো টুকরো করে কেটে সেই আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলুটা বাদ দিতে চান তাহলে কিন্তু বাদ দিতে পারেন। এখানে আলু দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য কিন্তু আলুটা আমি দিয়ে দিয়েছি। এখানে দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো আমি তুলে নেব। কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। একটা তেজপাতাকে এরকম 4 টুকরো করে ছিঁড়ে আমি তারপরে দিয়েছি। এই ফোড়নের থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। এই গন্ধটা আসলেই এরপরেই কিন্তু আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই পেঁয়াজটাকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য কিন্তু একটু লবণও দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পেঁয়াজটা সফট হয়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর লবণটা কিন্তু অবশ্যই একবারে বুঝেই দিতে হবে, যাতে করে তরকারিতে লবণটা আবার বেশি না হয়ে যায়। এখানে দেখুন পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর একটু বেরেস্তা বেরেস্তা করে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু পেঁয়াজের টেস্টটা বেশ ভালো হবে। এরপরে কিন্তু একটা বাটা মশলা দিয়ে দিয়েছি। এর ভেতরে রয়েছে আদা, রসুন, আর রয়েছে গোটা জিরে, গোটা ধনে, আর রয়েছে 2টো পাকা লঙ্কা। সব কিছুই একবারে মিক্সিতে দিয়ে আমি বেটে নিয়েছি। আর যেহেতু অল্প মশলা সেই জন্য কিন্তু মিক্সিতে খুব একটা ভালো বাটা হতে চায় না, একটু বেশি করে জল দিলেই তবেই বাটাটা বেশ ভালো হয়, সেই কারণে একটু ঝোলঝোল মনে হচ্ছে। এবারে কিন্তু এই মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে কালারের জন্য দিয়ে দেব আর বেশ কিছুটা পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু পাকা লঙ্কা দিয়েছিলাম 2টো, সেই কারণে কিন্তু একটু লাল লালই হয়েছে। তারপরে কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবারে সব কিছু বেশ ভালো করে কিন্তু মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলা আমি সবসময় একটু ঢেকে ঢেকেই কষাই, এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা বেশ ভালো থাকে। এবারে ঢাকা খুলে মাঝে মাঝে কিন্তু মশলাটাকে বেশ সুন্দর করে নেড়ে দিতে হবে, যাতে করে মশলা নিচে লেগে না যায়। এখানে দেখুন আমি ঢাকাটা খুলে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলা দেখেছেন বেশ সুন্দর কিন্তু কষাতে শুরু হয়ে গেছে। আর এইবারে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এতে করে আলুটা বেশ আগে আগে করেই সিদ্ধ হয়ে যাবে। ঝোল দিয়ে খুব বেশি সময় একটা ফোটানোর প্রয়োজন হবে না। মশলার সঙ্গে আলুটাও বেশ ভালো করেই কিন্তু কষানো হয়ে যাবে, আর আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে। এবারে আবারও ঢাকা দিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। আর সব থেকে বড় কথা হচ্ছে মশলা যখন কষাতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। হাই ফ্লেম দিয়ে তারপর এরকম ঢেকে কষালে এতে করে মশলাটা জ্বলে একদম কালো হয়ে যাবে। সেই কারণে যখনই মশলা কষাবেন সবসময় কিন্তু এরকম গ্যাসের ফ্লেমটা কম করে তারপরে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। এখানে দেখুন মশলা কিন্তু কষানো বেশ সুন্দর হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে রেখে আর 1 থেকে 2 মিনিট মতন একটু কষিয়ে নিলেই এখানে মশলা কষানো হয়ে যাবে।
প্রায় 1 থেকে 2 মিনিট মতন নেড়ে চেড়ে মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও কম রয়েছে। মশলাটাকে বেশ সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখেছেন মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যেহেতু এখানে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য মানে গরম জল দিলে এতে করে কিন্তু ঝোলটা খুব একটা বেশি ফোটানো লাগবে না। সেই কারণে গরম জল দিয়ে দিয়েছি। আর এমনিতে যে কোনো রান্নাবান্নায় গরম জল দিলে এতে করে কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো হয়। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন ঝোলের জায়গায় এখানে কিন্তু একটু গরম জলই ব্যবহার করতে। এখানে দেখুন ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটতে শুরু হয়ে গিয়েছে। আর একটু টাইম ফুটে উঠুক সেই কারণে কিন্তু ঢেকে দিলাম। মানে আর 1 থেকে 2 মিনিট মতন একটু বেশ ভালো করে ফুটে গেলে এরপরে কিন্তু মাছটা দিয়ে দেব। আলু যেহেতু অনেকটা সিদ্ধই হয়ে রয়েছে সেই জন্য মানে খুব একটা বেশি ফোটানোর দরকার হবে না। এইবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এবারে ঝোলের ভেতর একটু নেড়ে চেড়ে এবার কিন্তু ঢাকা দিয়ে আরও কিছুটা টাইম হতে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতন বেশ ভালো করে কিন্তু এখানে আমি ফুটিয়ে নিয়েছি। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে। কারণ গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিয়েছিলাম সেই কারণে কিন্তু ঝোলটা বেশ তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে। এখানে কিন্তু এই চিতল মাছ আলু দিয়ে পাতলা ঝোল প্রায় রেডি হয়ে এসছে। এবার উপর থেকে মানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। মানে ধনেপাতা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি যাতে ধনেপাতাটা মানে সব জায়গায় বেশ ভালো করে মিশে যায়। এখানে কিন্তু চিতল মাছের আলু দিয়ে পাতলা ঝোল পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। সবার শেষে আমি কিন্তু উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে মানে ফ্লেভারটা সবকিছু মানে সব মশলার ফ্লেভারটাই বেশ ভালো মতন আসবে। এখানে আমার মাছের ঝোল পুরোপুরিভাবে তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ওই 2 থেকে 3 মিনিট মতন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরেই কিন্তু এই যে আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবারে গরম গরম পরিবেশন করতে হবে এই আলু দিয়ে চিতল মাছের পাতলা ঝোল ভাতের সঙ্গে। ভাতের সঙ্গে খেতে কিন্তু মাছের ঝোলটা ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু পারলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।